সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বললেন? অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত, যাদের পরিচয় সরকারি কিংস পার্টি, তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক, যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না, যাদের কথায় সরকারের উপদেষ্টারা ওঠে আর বসে, তাদেরকে বললেন নাবালক। তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে? কেননা সরকারের যে সেই শিশুতোষদের দুইজন আছেন। সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা গুড়িয়ে দিতে চেয়েছেন, তাদের সন্তান তুল্য বলে সেনাপ্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন, কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে, তাদের কি হবে? সেনা সদরের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপির নেতারা। তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট। সরকারের থেকেও উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। সরকারি থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত 1 বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা। তবে গত 1 বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতি মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি, এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে। সারা দেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন। তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত 25শে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাইকে সতর্ক করে বলেন, যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি, তখন সেটা সহ্য করা হবে না। সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তবে সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি, নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা। উল্টো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলেনও। আবার সরকারি কিংস পার্টি নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও 1 বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে। যাদের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায়। তারপরেও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে। শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ 5 জন মানুষ। অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুরসুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা। সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন, তারাই। দর্শক, গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কড়া পাহারায় পদযাত্রা করে এনসিপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরুত্তাপ। তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপির শীর্ষ 5 নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেলে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা। এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা। সাগর পার থেকে ফেরার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের। রাজধানীতে 12ই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিষোদগার। অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মাত্র 1 মাস আগে সেনা এপিসিতে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল, অথচ 12 আগস্ট তিনি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। বলেন, ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত। বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এর 4 দিন পর আরেক বোমা ফাটান এনসিপির আরেক আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না, তাদের ঘিলু আছে কি না এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি। বলেন, তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না। দর্শক, এর আগে শহীদ মিনারে 3রা আগস্ট এনসিপির প্রধান নাহিদ ইসলামও কাঠগড়ায় দাঁড় করান সেনাবাহিনীকে। দাবি করেন, 1 বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো, জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে? যারা নিজেরাই দিনের পর দিন সেনা পাহারায় দেশে ঘুরছে, তাদের মুখে নতুন করে কেন এমন বৈরী সুর? অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসে ছিল বেশ কৃতজ্ঞ। এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাপ্রধানের গুণগান গাইতেও দেখা গেছে। প্রশ্ন হলো, এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশূল হয়ে উঠল সেনাবাহিনী? নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর? সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য, এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক সেনা সদস্য মনে করেন, সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিষোদ্গার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। 19 আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষার্থে এর প্রতিকার চান। উত্তরে অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন। সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না, সেনাপ্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট, এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি। বলেছেন, এমন মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। অফিসার্স অ্যাড্রেসে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপি শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কিনা সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন, সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান। জানালেন, বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন। সেনাপ্রধান বুঝিয়ে দিলেন, লড়াই হয় শিয়ানে শিয়ানে, সিংহ আর গাধার লড়াই হয় না। গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী, যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো, তাদেরকেই সেনাপ্রধান বললেন শিশুতোষ আর অপরিপক্ক। সেনাপ্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার, আপাতত তিনি আশেপাশের বাগাড়ম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। দর্শক, এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ নয়। সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনাপ্রধানের মুখ থেকে। প্রশ্ন হলো, কক্সবাজারের সাগর পাড়ে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপির নেতারা, নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাবেন? আবার বিপদে পড়লে সেনা এপিসি হয়ে উঠবে তাদের
নিরাপত্তার আশ্রয় কেন্দ্র। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে সেনা সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক। অনেকেই বেশ আগ্রহের সঙ্গে, গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন। তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফর্মাল থাকার কথা, খুব স্বাভাবিক, যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা মধ্যম সারির কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টির সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই সেনা প্রধানের মুখ থেকে বের হবে না, তাই না? এবং আমি আজ সকালেই একটি কন্টেন্টে বলছিলাম যে 13ই জুন লন্ডন বৈঠকের পর থেকে, অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে, তারপর থেকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে সেনাপ্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি। আমি এই ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয় হবে। আজই এই বৈঠকে সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, প্রতিহিংসার মনোভাব দূর করতে হবে। এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন, ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয়, যদি সত্যি সত্যি হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেনা প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল, দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার একটি হচ্ছে যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য। কবে বলেছিলেন? 2024 সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে যা সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন। তো সেপ্টেম্বর থেকে, মানে 2024 সেপ্টেম্বর থেকে 2025 পুরো 12 মাস এবং ফেব্রুয়ারির 2 মাস, তা তো মোটামুটি 18 মাসের মধ্যেই থাকছে বিষয়টি। তো একটা বিষয় থাকছে, আর একটা বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন, রয়টার্সের সঙ্গেও সম্ভবত ওই ইন্টারভিউতে তিনি বলেছেন। আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য রাখছিলেন, সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক। আমার যদি ভুল না হয়ে থাকে, অথবা বিডিআর যে ট্রাজেডি দিবস, সেই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন। এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে? তার বক্তব্যে তো দুটো প্রধান পয়েন্ট ছিল। একটা হচ্ছে যেটি বললাম যে 18 মাসের মধ্যে নির্বাচন, সেটি ঠিক আছে, থাকছে। আর অংশগ্রহণমূলক নির্বাচন হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে? যদি আবারও বলি নির্বাচন হবে কিনা, এটি অনেকের মনে সন্দেহ, আর আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না। যাই হোক, অনেকবার বলেছি এই বিষয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেতেও পারি, অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন। তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। দুটো বিষয় এখানেও, সেটি হচ্ছে দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন। চরম সত্য কথা, চরম সত্য কথা। এই মেসেজটা যে তিনি জানেন, জানারই কথা, না জানার কোনো কারণ নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি, সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে, তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে। যেহেতু তিনি জানেন, এবং এটাও তিনি জানেন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখন সেই মানুষরা কেন ব্যক্ত করছেন। আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন। নানান ধরনের গুঞ্জন তো আছে সেনাবাহিনীর মধ্যে, হয়তো সংখ্যাই খুব কম, হয়তো 2-1 জন, হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে, সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার
সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা চালাতে, এ ধরনের গুঞ্জন তো আছে। সেই দিক থেকে তার এই যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে, খুবই সিগনিফিকেন্ট। এবং আমি তো প্রথমে বললাম যে যেহেতু একটি ফর্মাল বৈঠক, সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না। এখন তিনি কি বলবেন যে আমি নির্বাচনের সহযোগিতা করব না? আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনী সহযোগিতা করবে, কিন্তু যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে কারণ, তারা তো আর প্রকাশ্য বলবে না। আমি সেনাবাহিনীর কথা বা সেনা প্রধানের কথা একেবারে স্পেসিফিক করে বলছি না, কথার কথা বলছি। যাই হোক, এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে, যেটি সব পত্রিকায় তাদের ইন্ট্রোতে এনেছে, সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানসিকতার আরো বিভিন্ন ভুইফোর সংগঠনে জন্ম হয়েছে, তারা যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছে, ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে, সেই জায়গাটি থেকেও তো নিশ্চয়ই সেনা প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সবকিছুই জানেন, তাদেরই তো ভালো খোঁজখবর রাখার কথা। আমরা সবাই জানি, তারা জানবেন না এটা তো হতে পারে না। তো এই বক্তব্যগুলো নিয়ে তারা কতটা কনসার্ন? একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন, তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, পত্রিকা যেভাবে এসেছে, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। এটা সেনাপ্রধানের উদারতার পরিচয় হতে পারে, তার যে ব্রড মাইন্ড, তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন, আপত্তি তুলছেন যে এত কিছু পরে সেনাপ্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত। তার কারণ এই মন্তব্যগুলো, আমি যেমন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোনো মন্তব্য করলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু টু মাচ, অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং অনেকের ধারণা সেনাবাহিনী এইগুলোর কোনোটির ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে। রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনাবাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য, নোংরা মন্তব্য তারা করেই যাচ্ছে, হুমকি ধামকি, হুঁশিয়ারি, অশ্লীল শব্দ প্রয়োগ। এগুলো সেনাপ্রধান যতই উদারতার পরিচয় দেন না কেন, তিনি তার জায়গা থেকে দিতেই পারেন, তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন। কিন্তু আমাদের কাছে সত্যিই দৃষ্টিকটু লাগছে যে এগুলো বঞ্চ বাড়ছে, থামানো যাচ্ছে না। থামানোর তো একটি প্রক্রিয়া রাখতে হবে অন্তত। এবং সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে, সেটা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে। এটাও নিশ্চয়ই সেনাবাহিনী ভালো বোঝে। নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি, আমি আবারও বলি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেই পদবি হোল্ড করছেন তার জায়গা থেকে এটি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য আসতেই পারে। কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারবে। সবচেয়ে বড় কথা, ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারুক আর না পারুক, এটি আমাদের দেশের জন্যই হুমকি।